হেই বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটা অ্যানিমে সিরিজে, যার নাম এজ অ্যান অ্যারিস্টোক্র্যাট অ্যাপ্রাইজাল স্কিল। এটা একটা রিইনকার্নেশন অ্যানিমে, তাই দেখতেও অনেক মজা লাগবে। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করি এপিসোড 1। এপিসোড 1 এ আমরা কন্টিনেন্ট আর সামার ফোর্স সম্পর্কে জানতে পারি। এই ল্যান্ড আগে 7 কিংডম দ্বারা নিয়ন্ত্রিত হতো, আর ওই কিংডমগুলোর নাম তোমরা স্ক্রিনে দেখতে পারছো। কিন্তু আসল শক্তিশালী একটি কিংডম অন্যদের সাথে মিলে সব কিংডমকে নিজের অধীনে নিয়ে নেয় এবং নিজের নাম পরিবর্তন করে সামার ফোর্থ এম্পায়ার রাখে। এখন এপিসোড শুরু হয়। আমরা একটি লোকের ফিউনারাল দেখি। তারপর আমাদের মেইন ক্যারেক্টার তার ভাই বোনদের ডেকে বলে, আমাদের বাবাকে বিদায় জানাও। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, আমাদের অনেক কিছু শিখিয়েছেন। এটা বলার পর সে গিয়ে ফুল দেয়, তারপর কেঁদে ওঠে। এরপর সে নিজের সাথীদের বলে, আজ থেকে আমি হাউস লাভের মাস্টার। যা কিছু হচ্ছে সেটা আমরা পরে জানব। এরপর আমরা জানতে পারি আমাদের মেইন ক্যারেক্টার এই পৃথিবীতে কিভাবে এসেছে। চলো দেখি। সে অফিস থেকে বাড়ি ফিরছে এবং ভিডিও গেম খেলছে। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয় এবং সে সেখানেই মারা যায়। এরপর হঠাৎ তার চোখ খুলে যায়। সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যিনি তার মুখের দিকে তাকিয়ে কিছু বলছেন। মেইন ক্যারেক্টার ভাবতে শুরু করে, এটা কি হাসপাতাল? ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি উড়ন্ত কুকুর দেখা যায়, যাকে দেখে সে চমকে যায়। ওই মহিলা তার কাছে এসে বলে, মনে হচ্ছে এই কুকুরটা তোমাকে পছন্দ করে। ঠিক তখনই একটি মেইড এসে বলে, আপনার ছেলে তো খুবই দারুণ। এটা শুনে মেইন ক্যারেক্টার একটি প্লেটে নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ সে এখন একটি ছোট ছেলের মতো হয়ে গেছে। আমরা জানতে পারি তার নাম আর্স লাভেন্ট এবং তার জন্ম মিশিন প্রভিন্সের ল্যাম্বার্গে। পরের সিনে আমরা দেখি 3 দিন কেটে গেছে। সেখানে একটি মেড তার জন্য চা নিয়ে আসে আর আর্টস তাকে ধন্যবাদ জানায়। তারপর সে নিজের মনে ভাবে, আমি তো মারা গিয়েছিলাম, কিন্তু এখন অন্য এক জগতে এসে পড়েছি। এরপর থেকে সে পড়াশোনা শিখতে থাকে এবং এই দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারে। তার জন্ম সামার ফোর্থ এম্পায়ারে, যা পুরো কন্টিনেন্ট নিয়ন্ত্রণ করে। ম্যাপ দেখে সে বুঝতে পারে এটা পৃথিবী নয়। এখানে একটি বিশেষ টেকনিক আছে যাকে ম্যাজিক বলা হয়। এটি এক ধরনের রহস্যময় শক্তি যা এই দুনিয়াকে একদম ভিডিও গেমের মতো করে তুলেছে। আর যে লাভেন্ট ফ্যামিলিতে সে জন্মেছে সেটা একটি সম্মানিত পরিবার। তাদের ছোট একটি এলাকা রয়েছে যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে। জায়গাটির নাম ল্যাম্বার্গ। তাদের বাড়িটাও বড় এবং সুন্দর। অনেক সার্ভেন্ট আছে যারা তাদের যত্ন নেয়। সাথে একজন দারুণ কুকও আছে, যিনি প্রতিদিন সুস্বাদু খাবার বানান। সবাই বলে পুনর্জন্ম নেওয়া সত্যিই মজার ব্যাপার। আর আর্টস জানতে পারে তার এমন একটি বিশেষ ক্ষমতা আছে যা অন্য কারো কাছে নেই। এরপরের সিনে আর্টস ট্রেনিং গ্রাউন্ডে যায়, যেখানে সবাই ট্রেনিং করছে। এটা দেখে সবাই বলে, ইয়াং মাস্টার এখানে অনেক বেশি আসছে, অথচ তার বয়স মাত্র 3 বছর। একদিন সে নিশ্চয়ই দারুণ একজন মানুষ হবে। আর্টস তখন দেখে একজন লোক ঠিকমতো লড়াই করতে পারছে না এবং পিছিয়ে যাচ্ছে। তখন আর্টস তার ক্ষমতা ব্যবহার করে ওই লোকটির উপর এবং বুঝতে পারে এই ক্ষমতা সত্যিই অন্যদের থেকে আলাদা। এই ক্ষমতার নাম অ্যাপ্রাইজাল। এই স্কিল ব্যবহার করে আর্টস যে কোনো মানুষের সম্পূর্ণ ডিটেল জানতে পারে। আর্টস দেখে ওই লোকটির আর্চার হওয়ার অসাধারণ ট্যালেন্ট আছে, মানে সে খুব ভালো তীর চালাতে পারবে। ওই লোকই পিছিয়ে যাচ্ছিল, তখনই আর্টস তার কাছে গিয়ে বলে, মিলিস। এটা শুনে মিলিস অবাক হয়ে বলে, আপনি আমার নাম কিভাবে জানলেন ইয়াং মাস্টার? আর সেটা উপেক্ষা করে বলে, তুমি কি কখনো তীর চালিয়েছ? মিলিস বলে, একজন পুরুষ কখনো দূর থেকে শত্রুর উপর আক্রমণ করে না, আর নিরাপদ দূরত্ব থেকে তীর ব্যবহার করলে আমি নিশ্চিত মারা যাব। তখন আর্স তাকে বলে, আমার মনে হয় তুমি ধনুকটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে, একবার চেষ্টা করে দেখো। আর্স খুব সুন্দরভাবে কথা বলায়। বাকি সবাইও মিলিসকে বলে, একবার চেষ্টা করে দেখো কি হয়। তখন মিলিস চেষ্টা করতে গিয়ে বলে, আমি কখনো ধনুক ব্যবহার করিনি। এরা শুনে আরেকজন বলে, যেহেতু এটা তোমার প্রথমবার, তাই একটু কাছে গিয়ে চেষ্টা করো। কিন্তু আর্টস বলে, না, তুমি দূর থেকেই শ্যুট করো। এরপর মিলিস রাজি হয় এবং একদম লক্ষ্যবস্তুর কেন্দ্রে আঘাত করে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে, হয়তো এটা কাকতালীয় ছিল, আরেকবার চেষ্টা করে দেখি। এই কথা শুনে মিলিস আরও খুশি হয়ে যায়।
সে আবার তীর ছোড়ে এবং প্রতিবারই নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে। এটা দেখে সবাই তার প্রশংসা করে এবং বলে, তোমার তো আর্চার হওয়া উচিত। মিলিসও বলে, হ্যাঁ, আসলে ধনুক ব্যবহার করাটা এতটা খারাপ না। এরপর একজন লোক আর্টসকে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি কিভাবে বুঝলেন মিলিসের ধনুক চালানোর ট্যালেন্ট আছে? এটা শুনে আর্টস একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে তার ক্ষমতা কারো কাছে প্রকাশ করতে পারে না। সবাই তার দিকে তাকিয়ে থাকে, তাই সে বলে, এটা শুধু আমার ইনস্টিংক্ট ছিল। এটা শুনে সবাই বলে, ও, এমনও হয় নাকি? তারপর তারা বিষয়টা মজা করেই এড়িয়ে যায়। আর্টস নিজের মনে ভাবতে থাকে, যদি আমি বলতাম যে আমি সংখ্যায় মানুষের দক্ষতা আর অ্যাপটিটিউড দেখতে পারি, তাহলে কেউই হয়তো বিশ্বাস করত না। কিন্তু এই ক্ষমতাটা সত্যিই বাস্তব। তবে জানি না কেন আমি নিজের উপর এই ক্ষমতাটা ব্যবহার করতে পারি না। এটা একটু লজ্জার বিষয়, আর সাথে একটু ভয়ও লাগে। অ্যাপ্রাইজাল আমার ব্যাপারে কি দেখাবে? পরের সিনে আরস তার পরিবারের সাথে একসাথে খেতে বসে। তখন তার বাবা বলে, আমি শুনেছি তুমি মিলিসের আর্চার হওয়ার ট্যালেন্ট খুঁজে বের করেছ? আরস বলে, হ্যাঁ। এরপর সে আমাদের তার বাবার সম্পর্কে বলে, আমার বাবা সবসময় একটু রাগী স্বভাবের। সত্যি বলতে আমি তাকে একটু ভয় পাই। তবে সে আবার বলে, আমার বাবা একজন অসাধারণ মানুষ। তিনি নিজের মার্শাল আর্টের দক্ষতা দিয়ে একজন সাধারণ কৃষক থেকে নোবেল হয়েছেন। তার ক্ষমতা এতটাই বেশি যে তিনি একাই 10 জনকে হারাতে পারেন। এরপর তার বাবা তাকে বলে, আমি চাই তুমি তোমার ইনস্টিংক্ট আরও উন্নত করো, কারণ একদিন তুমি এই জায়গার লর্ড হবে। এটা এমন একটি ক্ষমতা যা অন্যদের ট্যালেন্ট বোঝাতে সাহায্য করে, আর একজন লর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুনে আরস বলে, হ্যাঁ, এবং নিজের মনে ভাবে, একদিন আমিই লর্ড হব। তারপর তার বাবা বলে, ভালো করে খাও, আমি চাই তুমি দ্রুত বড় হও। এটা শুনে আর্স ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করে। এরপর আর্স আমাদের বলে, ওই দিনের পর থেকে সে এম্পায়ার সম্পর্কে আরও বেশি পড়াশোনা করেছে, আর সে একটা বিষয় বুঝতে পারে, তার ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। কারণ সামার ফোর্থ এম্পায়ারের শাসকরা দুর্নীতিগ্রস্ত, আর সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করছে। অনেক নোবেল নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ ঠিকভাবে পরিস্থিতি সামলাচ্ছে না। যদি কিছু না করা হয় তাহলে এম্পায়ার ভেঙে পড়বে এবং একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। আর যদি তা হয়, তাহলে একজন লর্ড হিসেবে তাকে তার আর্মি নিয়ে যুদ্ধে যেতে হবে। সে ভাবে, আমি কি সত্যিই যুদ্ধে যেতে পারব? আমি কি আমার এলাকার মানুষদের রক্ষা করতে পারব? সবাই তার প্রতি ভালো মনোভাব রাখে, তাই সে সিদ্ধান্ত নেয় সে সবাইকে রক্ষা করতে চায়। এরপর সে তার বাবার কথা মনে করে। একজন লর্ডের জন্য অন্যদের ট্যালেন্ট বোঝার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আর্স সেখান থেকে বের হয়ে টাউনে যায়। সে মুখ ঢেকে হাঁটছিল, কিন্তু তখনই একজন মহিলা তাকে চিনে ফেলে এবং বলে, এটা তো বেশ বিরল, আপনি একা একা এখানে ঘুরছেন? তুমি কি শপিং করছো? হ্যাঁ, এই রকমই কিছু। পরের সিনে আর্স টাউনের সবার ওপর নিজের অ্যাবিলিটি ব্যবহার করছে এবং কোনো ইউনিফর্মধারী লোক খুঁজছে, কিন্তু কাউকে পাচ্ছে না। বেশি ব্যবহার করার কারণে তার চোখে ব্যথা হতে থাকে। তখন সে দেখে একটি মহিলা একজন লোককে তার বাড়ি থেকে ঠেলে বের করে দিচ্ছে এবং বলছে, আমি তোমাদের মতো লোককে কিছুই বিক্রি করব না। আর্স ওই লোকটাকে দেখে বলে, এই লোকটা এখানকার মনে হচ্ছে না, কে এই? ঠিক তখনই টাউনের একটি ছেলে লোকটাকে দেখে বলে, এ তো মেলকান। এরপর তার মা বলে, তার কাছে যেও না, ও নোংরা। অবশেষে মেলকান এখানে কি করছে? এটা শুনে আর্স বলে, মেলকান হলো এমন একটি গ্রুপ যারা সি পার হয়ে সামার ফোর্থে এসেছে। তাদের বেশিরভাগকেই দাস হিসেবে আনা হয়েছিল। এরপর আর্স ওই লোকটির কাছে গিয়ে তাকে রুটি দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে, এই ছেলেকে যে মেলকানে সাহায্য করছে? তখন একটি মহিলা বলে, এই ছেলে হাউস লুভেন্টের উত্তরাধিকারী। ওখানেই আমরা মেলকান লোকটিকে দেখি, যে রুটি নিতে একটু লজ্জা পাচ্ছিল। কিন্তু আরস তাকে জোর দিলে সে রুটি নিয়ে খেতে শুরু করে এবং তাকে ধন্যবাদ জানায়। আরস তাকে জিজ্ঞেস করতে যাচ্ছিল, তুমি ঠিক আছো? কিন্তু তখনই লোকটি কাঁদতে শুরু করে। তখন আরস তার ওপর অ্যাপ্রাইজাল ব্যবহার করে
এবং জানতে পারে লোকটির নাম রিডস, আর সে সত্যিই অনেক শক্তিশালী। এটা দেখে আরস আগ্রহী হয়ে ওঠে এবং বলে, এর স্ট্যাট তো একদম দারুণ। সে মনে মনে ভাবে, এ তো জাপানের এক মহান ব্যক্তিত্ব ওডা নোবুনাগার মতো। রিডসও একদম তার মতোই। বড় হয়ে সে নিশ্চয়ই দারুণ কিছু করবে। রিডস রুটির জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পরের সিনে আমরা দেখি আরস তার পেছন পেছন যাচ্ছে। রিডস বলে, তোমার আমার পেছনে আসনে আসা ঠিক না, না হলে বড়রা রেগে যাবে। তখন আরস বলে, প্লিজ আমার রিটেইনার হও। আরস নিজের মনে ভাবে, আমি আমার অ্যাপ্রাইজাল ব্যবহার করে সেরা মানুষদের একত্রিত করতে চাই এবং আমার ডোমেইনকে শক্তিশালী করতে চাই। রিডস বলে, তুমি কি মজা করছো? আরস বলে, না, আমি আর্স লুভেন্ট। আমি এই এলাকার লর্ডের ছেলে। তোমার বিশ্বাস না হলে আমাদের ফ্যামিলির ক্রেস্ট দেখো। আমি বুঝতে পারছি তোমার মধ্যে অসাধারণ ট্যালেন্ট আছে, তাই আমি চাই তুমি আমার রিটেইনার হও। রিডস বলে, আমরা তো এখনই একে অপরকে দেখলাম, তুমি কিভাবে আমার সম্পর্কে এত কিছু বুঝলে? আরস বলে, আমার শুধু। রিডস বলে, তুমি যদি দয়ালু হতে চাও তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি চাই না আমার কারণে তোমার কোনো সমস্যা হোক। যদি তুমি আমার মতো একজন মেলকানকে রিটেইনার বানাও, তাহলে মানুষ তোমার সম্পর্কে ভালো কথা বলবে না। তখন আরস বলে, এসব নিয়ে চিন্তা করো না, আমি একটা সমাধান বের করব। কিন্তু রিডস রাজি হয় না এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন আরস তাকে থামানোর চেষ্টা করে এবং মনে মনে ভাবে, এমন স্ট্যাটের কাউকে আমি আর পাব না, আমি তাকে যেতে দিতে পারি না। তখনই আর্স বুঝতে পারে যে রিডস ক্ষুধার্ত। সে বলে, তুমি যদি আমার সাথে আসো, আমার বাড়িতে একজন শেফ আছে যে তোমাকে খুব সুস্বাদু খাবার বানিয়ে দেবে। তুমি যত তো খুশি খেতে পারবে। এটা শুনে রিডস রাজি হয় এবং বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। আর্সের সাথে আস্তে আস্তে সে বলে, তুমি সত্যিই লর্ডের ছেলে? আমার বিশ্বাস হচ্ছে না। পরের সিনে আমরা দেখি আর্সের সার্ভেন্টরা তার জন্য অনেক সুস্বাদু খাবার সাজিয়ে রাখে, কিন্তু রিডসের জন্য খারাপ খাবার দেয় এবং বলে, আমরা তোমাকে আমরা তোমাকে ওই খাবার দিতে পারি না যেটা আমরা আর্টসকে দিই। আরেকজন রিডসকে বলে, আমরা শুধু তোমাকে আমাদের বাড়িতে ঢুকতে দিয়েছি কারণ লর্ড আর্টস বলেছেন। তুমি শুধু পেট ভরে খেয়ে নাও, তারপর দ্রুত চলে যাও। এটা শুনে আর্টস মনে মনে ভাবে, মেলকানদের তো সবাই খুব খারাপভাবে ট্রিট করে। এরপর সে নিজের চেয়ার রিডসের কাছে নিয়ে যায় এবং তার সাথে খাবার শেয়ার করে বলে, চলো আমরা একসাথে খাই। এটা দেখে একজন সার্ভেন্ট বলে, আপনি এটা কি করছেন? সবাই রেগে গেলে আর্স বলে, এটা আমার অতিথি, তোমরা ওকে এভাবে ট্রিট করবে? এটা শুনে শুনে তারা ক্ষমা চায় এবং বলে, মাফ করে দিন, আমরা এখন থেকে ওকে সমানভাবে ট্রিট করব। এরপর তারা রিডসকে ভালো খাবার দিতে শুরু করে, আর সে খাবারটা খুব পছন্দ করে। এটা দেখে আর্স খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে গ্রামে কি করছিলে? রিডস বলে, আমি মার্সেনাইজ ব্যান্ডের একজন সদস্য ছিলাম। যুদ্ধে আমার অনেক বন্ধু মারা গেছে আর আমাদের দলও ভেঙে গেছে। তারপর থেকে আমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, আর এভাবেই এখানে এসে পৌঁছেছি। এটা শুনে আর্স বলে, তুমি যদি অন্য কোনো গ্রুপে যোগ না দাও তাহলে কেন? রিডস বলে, কারণ কেউই এমন কাউকে কাজ দিতে চায় না যার কোনো পরিচয় বা নাম নেই। এটা শুনে আরস বলে, এটা তো খুব খারাপ। ঠিক তখনই একজন সার্ভেন্ট বলে, আপনার অতিথিকে এখন চলে যেতে হবে। আরস বলে, না, এটা হবে না, আমি তাকে এখানে আমার রিটেইনার বানানোর জন্য এনেছি। এটা শুনে সার্ভেন্ট অবাক হয়ে বলে, এটা সম্ভব না। পরের সিনে আরস তার বাবা রেভেনের কাছে যায়। সে সবকিছু খুলে বলে। রেভেন বলে, আমি বুঝছি, কিন্তু আমরা এখানে একজন মেল ক্যানের কথা বলছি। তাকে রিটেইনার বানানো বড় ভুল হবে। এখনই তাকে ছেড়ে দাও। এটা শুনে আরস বলে, কিন্তু রিডসের অসাধারণ ট্যালেন্ট আছে। যদি আমরা তাকে না নিই তাহলে আমরা অনেক কিছু হারাবো। রেভেন বলে, আমার কথা বোঝার চেষ্টা করো। মেলক্যানরা সামার ফোর্থের মানুষের তুলনায় অনেক নিচে। তাদের মধ্যে এমন ট্যালেন্ট থাকতে পারে না। এটা শুনে আরস মনে মনে ভাবে, তার বাবাও মেলক্যানদের সম্পর্কে খারাপ ধারণা রাখেন। কিন্তু সে বলে, আমার বিশ্বাস রিডস ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। আমি সন্ত্রাসবাদ বা এসব বিষয়ে বেশি জানি না,
কিন্তু আমি নিশ্চিত যে রিডসের মধ্যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা আছে। যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি নিজেই তার ক্ষমতা পরীক্ষা করে দেখুন। এটা শুনে রেভেন বলে, তুমি এতটা নিশ্চিত কিভাবে? আরস বলে, আমি শুধু কিছু বিষয় বুঝতে পারি। রেভেন বলে, আমি মেনে নিচ্ছি, তুমি মিলিসের আর্চার ট্যালেন্ট ঠিকই ধরেছিলে। আরস বলে, হ্যাঁ, ঠিক তেমনই। আমার ইনস্টিংক্ট বলছে রিডসের মধ্যেও অসাধারণ ট্যালেন্ট আছে। রেভেন বলে, ঠিক আছে, যদি তুমি এতটাই বলো তাহলে আমি তাকে পরীক্ষা করব। যদি সে সত্যিই ট্যালেন্টেড হয় তাহলে আমি তাকে একজন সৈনিক হিসেবে নিয়োগ দেব। এটা শুনে আরস খুশি হয় এবং বাবাকে ধন্যবাদ জানায়। সে মনে মনে ভাবে, যদিও রিডসের র্যাঙ্ক এখন কম, কিন্তু তার পূর্ণ বিশ্বাস রিডস খুব দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করবে এবং তার র্যাঙ্ক বাড়বে। তখন রেভেন বলে, রিডসের টেস্ট খুব সহজ, তাকে আমার সাথে লড়তে হবে। যদি সে জিততে পারে তাহলে সে পাশ করবে। তখন আরস বলে, কিন্তু রিডস তো মাত্র 14 বছরের, আমি নিশ্চিত নই সে আপনার সামনে টিকতে পারবে কিনা। রেভেন বলে, তুমি তো বলেছিলে সে ট্যালেন্টেড। আরস বলে, হ্যাঁ, বলেছিলাম। এরপর সে রিডসের প্রবেশ চেক করে 100 এর মধ্যে 70, আর তার বাবারটা 100 এর মধ্যে 94। রেভেন বলে, চিন্তা করো না, আমি রিডসকে একটু সুবিধা দেব, যেমন হ্যান্ডিক্যাপ। এটা শুনে আরস বলে, হ্যাঁ, এটা চলতে পারে। এরপর সে রিডসকে জিজ্ঞেস করে, তুমি কি রাজি? রিডস বলে, হ্যাঁ। তখন রেভেন বলে, চল তাহলে শুরু করি। এরপর সবাই প্রস্তুতি নিতে থাকে, কিন্তু তখন রিডস আরসকে বলে, তুমি আমার মতো একজনকে রিটেইনার বানানোর জন্য এত চেষ্টা করছো কেন? তোমার কি আমার প্রতি দয়া হচ্ছে? এটা শুনে আরস বলে, তুমি কি হাউস লুভেন্টের রিটেইনার হতে চাও না? আমি তোমার অনুমতি নেওয়া ভুলে গিয়েছিলাম। যদি তুমি না চাও তাহলে আমি এখনই ফাদারকে জানিয়ে দেব। তখন রিডস বলে, না, আমি রিটেইনার হতে চাই। এই অফারটা খুব ভালো, আমার জীবনের সেরা অফার। কিন্তু এটা আমার কাছে একটু অবিশ্বাস্য। আরস বলে, একদিন আমি এই জায়গার লর্ড হব, তখন আমার তোমার দরকার হবে। আমি চাই সেই সময় তুমি আমার পাশে থেকে আমাকে সাহায্য করো। এটা শুনে রিডস মোটিভেটেড হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি আমার সেরাটা দেব। পরের সিনে সবাই রিডসকে দেখে বলে, অবশেষে এই মেলকান এখানে কি করছে? তখন রেভেন মিলিয়াকে বলে, দুটি প্র্যাকটিস সোর্ড নিয়ে আসো, আর সাথে প্রোটেকশন গিয়ারও। এরপর তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। রেভেন রিডসকে বলে, সময় শেষ হওয়ার আগে যদি তুমি আমাকে একবারও আঘাত করতে পারো তাহলে তুমি জিতে যাবে। এটা শুনে আর্স মনে মনে ভাবে, তার বাবা এই এলাকার সবচেয়ে শক্তিশালী, কিন্তু রিডসকে শুধু একবার আঘাত করতে হবে, তাই হয়তো সে জিততে পারে। এরপর রেভেন রিডসের নাম জিজ্ঞেস করে, আর নাম শোনার পরই তার ওপর আক্রমণ করে বলে, দেখাও তুমি কি করতে পারো। রিডস খুব দ্রুত তার আক্রমণ এড়িয়ে যায় এবং মনে মনে ভাবে, রেভেন কতটা শক্তিশালী, যদিও তার হাতে শুধু কাঠের তলোয়ার। সে ভাবে ও খুব দ্রুত আক্রমণ করছে, আর প্রতিটা আক্রমণই অনেক শক্তিশালী। এটা দেখে আর্স বলে, রিডস হয়তো হারবে, ফাদার খুবই শক্তিশালী। ঠিক তখনই কিছু লোক বলতে থাকে, এই মেলকান আসলে কে? আমরা তো লর্ডের আক্রমণ সামলাতেই পারি না, কিন্তু সে এতক্ষণ ধরে টিকে আছে। এরপর রেভেন খুব দ্রুত আক্রমণ করে রিডসকে অনেকটা পিছিয়ে দেয়। এটা দেখে সবাই বলে, লর্ড এই ল্যান্ডের সেরা যোদ্ধা, কেউ তার সামনে টিকতে পারবে না। রেভেন তখন রিডসের কাছে এসে বলে, কি হলো, এখনো সময় আছে, লড়াই চালিয়ে যাও। এটা শুনে রিডস আর্সের দিকে তাকায় এবং মনে করে আর্স বলেছিল যে তার দরকার। এরপর রিডস আবার উঠে দাঁড়ায় এবং বলে, যদি তুমি এতটাই বলছো তাহলে আমি আমার সেরাটা দেব। রিডসের মুখের অভিব্যক্তি দেখে আর্স বলে, রিডসের মুখের ভাবটাই বদলে গেছে। এরপর রিডস আবার রেভেনের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়, যাকে দেখে রেভেন বলে, আমি জানি তুমি কি করার চেষ্টা করছো। তখনই রিডস রেভেনের আক্রমণ এড়িয়ে পিছনে সরে যায়। এখন রেভেন তার ওপর আবার আক্রমণ করতে যাচ্ছিল,
কিন্তু ঠিক তখনই জানালা দিয়ে আসা রোদ তাদের চোখে পড়ে, ফলে তারা কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পায় না। এই সুযোগ নিয়ে রিডস আক্রমণ চালায়, তবুও রেভেন তার আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর রিডস একটু ভয়ে পেছনে সরে যায়। তখন রেভেন বলে, এতেই শেষ, সময় শেষ। ঠিক তখনই দেখা যায় রেভেনের কিছু চুল নিচে পড়ে যাচ্ছে, মানে রিডসের আক্রমণ তাকে ছুঁয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, এই মেলকান কে? সে কি সত্যি লর্ডকে আঘাত করল? তখন রেভেন রিডসকে বলে, তুমি জিতেছ। যেমন আমি বলেছিলাম, আমি তোমাকে একজন সৈনিক হিসেবে নিয়োগ দিচ্ছি। এটা শুনে আর্স খুব খুশি হয়ে বলে, রিডস সত্যিই ট্যালেন্টেড। এরপর আর্স রিডসের কাছে গিয়ে তাকে অভিনন্দন জানায় এবং বলে, তুমি অনেক ভালো লড়াই করেছ। তারপর তার বাবা বলে, তুমি ঠিকই বলেছিলে, রিডসের মধ্যে সত্যিই ট্যালেন্ট আছে। আমিও সেটা বুঝতে পেরেছি। ভবিষ্যতে সে একজন টপ ক্লাস সোর্সম্যান হতে পারে। তিনি আরও বলেন, তোমার যে ক্ষমতা, যেটা দিয়ে তুমি অন্যদের ট্যালেন্ট বুঝতে পারো, সেটাও দারুণ। মনে হচ্ছে তোমারও নিজের একটা অসাধারণ ক্ষমতা আছে। আগে আমি চিন্তা করতাম তুমি বড় হয়ে কি হবে, কিন্তু এখন বিশ্বাস করি তুমি একদিন বড় মানুষ হবে। তুমি একজন শক্তিশালী ও মহান ব্যক্তি হতে পারো, হয়তো সম্রাটও হতে পারো। এটা শুনে আর্স অবাক হয়ে বলে, কি? তখন তার বাবা হেসে বলেন, আমি মজা করছিলাম। সম্রাট হওয়া অনেক বড় লক্ষ্য। তুমি শুধু আমাদের ছোট ডোমেইনের লর্ড হলেও আমি খুশি। তুমি যদি আমাদের পরিবারের নামটা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারো, সেটাই আমার জন্য যথেষ্ট। অন্যদিকে আমরা দেখি সৈনিকরা রিডসকে বলছে, তুমি তো দারুণ শক্তিশালী, আমাদের সাথে লড়াই করবে? এটা শুনে রিডস অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখি রিডস তার ইউনিফর্ম পরে আছে। এটা দেখে আর্স বলে, তোমাকে এতে খুব ভালো লাগছে। আর আমি শুনেছি তুমি সার্ভেন্টের কাজও করছো, তাই না? রিডস বলে, হ্যাঁ, যতটা পারি সাহায্য করতে চাই। আর্স বলে, তোমাকে এত কিছু করার দরকার নেই। তখন রিডস বলে, তবুও একজন লর্ডের সেবা করা আমার জন্য স্বপ্নের মতো। যদি আপনি আমাকে সাহায্য না করতেন, তাহলে আমি হয়তো রাস্তায় মারা যেতাম। আপনাকে যতই ধন্যবাদ দিই, কম হবে। আমি আমার পুরো জীবন আপনাকে ফিরিয়ে দিতে এবং আপনার সেবা করতে ব্যয় করব। এটা শুনে আর্স খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে আমরা একসাথে কাজ করি। আর্স নিজের মনে বলে, এভাবেই আমার যাত্রা শুরু হলো, সবচেয়ে শক্তিশালী ডোমেইন তৈরি করার জন্য। এখানেই এপিসোড 1 শেষ হয়। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।